আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি রিয়াসাদ আজিম। ভিন্ন ধর্ম মতাদর্শের যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। ইয়াস, উই আর দ্য চ্যাম্পিয়ন। নবার ফাইনালে উঠে কোনোবারই ফাইনাল না হারা টিম ইন্ডিয়া বাংলাদেশের কাছে পরাজিত হয়েছে। বাংলাদেশ মাইটি ইন্ডিয়াকে যুব এশিয়া কাপের ফাইনালে হারিয়েছে, বাজেভাবে হারিয়েছে। 140 করতে দেয় নাই, 40 ওভার খেলতে দেয় নাই, 59 রানের জয় পেয়েছে। টস জেতার পর ফেভারেবল অবস্থায় থাকার পরেও টিম ইন্ডিয়া, যারা মনে করছিল যে আসলে যুব এশিয়া কাপের শ্রেষ্ঠত্ব গেল, আসলে বাংলাদেশ আসলে কোনো কারণে হয়তো পেয়ে গেছে, লাকিলি হয়তো সেটাকে অ্যাচিভ করেছিল আফগানিস্তানকে ফাইনালে হারিয়ে। এবার তারা আবার তাদের সেই হারানো সম্পদ, হারানো শৌর্য বীর্য খুঁজে পাবে, সেটা শেষ পর্যন্ত বাস্তবায়িত হয়নি। টানা দু আসরে, এটা মিরাকেল না, এশিয়ার সেরা বাংলার যুবারা। বাংলাদেশ ভারত সম্পর্ক, হিন্দু মুসলিম বিদ্বেষ, এগুলো নিয়ে যারা অতিরঞ্জিত খবর প্রচার করছেন, তাদের অন্যতম একজন, যারা অভিনয় করছেন নিউজ পড়তে গিয়ে, তাদের একজন মিস্টার ময়ূক। কিছুদিন আগে আমরা দেখেছিলাম যে তার ফেসবুক পেজে রিমেম্বারিং দেখাচ্ছিল। আমার কাছে মনে হয় এটা নিজে নিজেই তিনি করেছেন, এরপরে সেটাতে আলোচনায় আসার জন্য যা যা করার দরকার। তো এই পাবলিকের আসলে আলোচনায় আসার টপিকের অনেক অভাব পড়ে গেছিল, যে কারণে কদিন আগে বলছিলেন যে বাংলাদেশই নাকি থাকবে না, এই কারণে তার মনটা খারাপ, তিনি চিল্লাবেন না, আবেগী হয়ে গেছেন। যেই বাংলাদেশ থাকবে না, যেই বাংলাদেশের অস্তিত্ব নিয়ে এই ফাউল লোকটা আজে বাজে কথা বলেন, যখন যেটা মুখে আসে, সেই অস্তিত্বহীন বাংলাদেশ অস্তিত্ববাদী ইন্ডিয়াকে এভাবে হারিয়ে দিল, এভাবে টুর্নামেন্টের ফাইনাল জেতার স্বাদ থেকে বঞ্চিত করলো। এটা তো অসাধারণ একটা অর্জন। ময়ূক, কি বলবেন? এর একটা কিন্তু বড় প্রশ্ন। নিশ্চয়ই তার পরবর্তী কন্টেন্টে, আলোচনায় আমরা দেখতে পাবো নতুনত্ব, নতুন ডাইমেনশনে। বাংলাদেশকে উদ্বুদ্ধ করার জন্য হয়তো ইন্ডিয়ান যুবারা হেরে গেছে, সেটা দেখানোর চেষ্টা করবেন। বাংলাদেশ কি অসাধারণ ক্রিকেট টানে খেলেছে। আবারও বলছি, যেই দলটাকে নিয়ে আসলে প্রত্যাশা অনেক ছিল, যেই দলটা পাকিস্তানকে হারিয়েছে, যেই দলটা তত্তর করে এগিয়ে যাচ্ছিল, যেই দলটার ক্যাপ্টেন আজিজুল হাকিম তামিম অসাধারণ ব্যাট করছিলেন, প্রতিপক্ষ যখন ভালো হয় না, তখন আপনার দুবার ভাবতে হয়। এবং যেই দলের একজন ক্রিকেটার বৈভব সূর্যবংশী, যিনি হচ্ছে আইপিএল এর সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে মাত্র কদিন আগেই দল পেয়েছেন, 1 কোটির বেশি রুপিতে তাকে একটা দল দলভুক্ত করেছে, সেই পার্টিকুলার দলের এগেনস্টে বাংলাদেশের যুবারা, অখ্যাত যুবারা, যাদের কেউ হিসাবের খাতায় খুব একটা পাত্তা দিতে চান না, যাদেরকে সহজেই হারিয়ে দেওয়া যায়, গেল আসরে যারা এশিয়ার শ্রেষ্ঠত্ব অর্জন করেছিল, যেটা এখানকার মিরাকেল হিসেবে ইন্ডিয়ান ম্যানেজমেন্ট তাদের মনের গহীনে মনে করে, সেই তাদেরকে হারিয়ে দিল বাংলাদেশ। টানা দুবার এশিয়া কাপের শ্রেষ্ঠত্ব, এশিয়া কাপ ধরে রাখা, এটা একটা অন্যরকম অ্যাচিভমেন্ট। একবার যদি খেয়াল করে দেখুন যে বাংলাদেশ দল কি টাইপের ক্রিকেটটা খেলেছে। রেগুলার স্কোরার যিনি, যিনি পুরো টুর্নামেন্টের সেকেন্ড হাইস্ট স্কোরার, আজিজুল হাকিম, ক্যাপ্টেন অব দ্য সাইড, তিনি এদিন ব্যর্থ ব্যাট হাতে। তারপরেও 240 রান টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক, বল হাতেও কম যান না। এই জন্য অনেকটা সাকিব আল হাসানের রিফ্লেকশন, নাকি মেহেদী হাসান মিরাজ। আমরা আসলে কার সাথে তুলনা করব আজিজুল হাকিমকে, ভবিষ্যতে তিনি কার মতো হবেন, সেটা কিন্তু একটা বড় আলোচনা। 3 উইকেট নিয়েছেন শেষ বোলার হিসেবে, যখন তিনি দায়িত্ব গ্রহণ করেছিলেন, যখন তিনি বোলিং এ এলেন, এবং যখন আসলে উইকেট নেওয়াটা খুব জরুরি হয়ে পড়েছিল, তার 3 উইকেটের 2টা হচ্ছে ভারতের প্রথম বা সর্বোচ্চ যে 2জন রান করেছে, যে 2 ব্যাটার, তাদের উইকেট। খুবই ইন্টারেস্টিং। আমরা যদি খেয়াল করে দেখি যে পুরো দলটা এমন একটা প্যাটার্নে খেলেছে। আল ফাহাদ কিংবা ইকবাল হোসেন ইমনের কথা যদি আমরা বলি, ইমন তো ম্যান অফ দ্য ম্যাচ এবং পুরো টুর্নামেন্টের সেরা ক্রিকেটার, 15 উইকেট পেয়েছেন। আল ফাহাদ বল হাতে অসাধারণ ছিলেন। উভয়ই, ফাহাদের 2টা, ইমনের 3টা, আজিজুল হাকিমের 3টা, এই যে 8টা উইকেট 3জন মিলে ভাগাভাগি করে নিলেন। এটা শুধুমাত্র এই ম্যাচের চিত্র না, প্রত্যেকটা ম্যাচেই বাংলাদেশ আসলে এই ভাগাভাগি ক্রিকেটটাই খেলেছে। আমি একটু আগে বলছিলাম না যে টপ স্কোরার্স যদি আমরা দেখি, সেখানটায় হচ্ছে সেকেন্ড হাইস্ট রান স্কোরার্স হচ্ছে আমাদের ক্যাপ্টেন, কিন্তু টপ 5 এর মধ্যে, 6 এর মধ্যে যদি আপনি খোঁজেন, বাংলাদেশে আর কোনো ব্যাটারকে পাবেন না। তারপরে তো বাংলাদেশ ভালো খেলেছে। শ্রীলঙ্কার এগেনস্টে একটা ক্লোজ ম্যাচ হারা ছাড়া বাংলাদেশ এবারের পুরো আসরে অসাধারণ ডমিনেটিং ক্রিকেট খেলেছে। পাকিস্তানকে হারিয়েছে, ফাইনালে ভারতকে হারিয়েছে। কিভাবে সেটা? বড় বড় রান কেউ করেনি, কিন্তু কন্ট্রিবিউট করেছে। এই যে 40, 45, 50, আজকের ম্যাচেও আমরা সেটা দেখেছি, সেই রিফ্লেকশনটা দেখেছি। ইট ওয়াজ টোটালি আ টিম গেম।
খেয়াল করে দেখবেন যে টস একটা বড় ফ্যাক্টর, এবং এই টস বড় ফ্যাক্টর হয়ে গেল খুব ইন্টারেস্টিংলি যে ওখানটায় শুরুতে যারা টস জেতার পরে তারা হচ্ছে বোলিং নেয়, শুরুতেই প্রতিপক্ষকে চাপে ফেলে। যখন ম্যাচের দ্বিতীয় ইনিংস শুরু হয় বা টার্গেটে যারা ব্যাট করতে নামে, তখন উইকেট এমন অ্যাটিটিউড করে যে আপনার জন্য তুলনামূলকভাবে ফার্স্ট ইনিংসের থেকে ইজি টু ব্যাট অন। সেই সিচুয়েশনটা বাংলাদেশ শুরুতে পিছিয়ে পড়লো, দে লস্ট দ্য টস। ভারত এগিয়ে গেল, উইনিং দ্য টস। বাংলাদেশকে যখন 200 করতে দিল না, তখন মিরপুরে একটা প্রোগ্রাম হচ্ছিল, এবং সেই প্রোগ্রামের আগ মুহূর্তে আমরা কয়েকজন কথা বলছিলাম যে বাংলাদেশ কি পারবে। বা যখন 30-এর মধ্যে ভারতের 2 উইকেট নেই, আইপিএল এর সবচেয়ে আলোচিত ক্রিকেটার বৈভবকে যখন 7 বলে 9 রান করার পর ফিরিয়ে দেয়া হলো, কেন যেন মনে হচ্ছিল বাংলাদেশ পারবে। বাংলাদেশ যখন মনে করে আমরা পারবো, বাংলাদেশ যখন মনে করে জেতানোর দায়িত্বটা আমাদের সবার, ওই যে জ্যামাইকা টেস্টে মেহেদী হাসান মিরাজ যুবাদের বড় ভাইরা জিতিয়েছে না, আমরা পারবো ওই বলে বলিয়ান হয়ে, ঠিক তখন এই বাংলাদেশকে হারানোটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। বাংলাদেশ দলের এই জয়টা আমার কাছে মনে হয় যে অনেক কিছুর উত্তর, এবং সবচেয়ে বড় জায়গা যেটা, সেটা হচ্ছে কনসিস্টেন্সি নিয়ে যে প্রশ্নগুলো ওঠে। বাংলাদেশ এর আগে বিশ্বকাপ জিতেছিল একই পর্যায়ে, যুব পর্যায়ে, তারপরের আসরে বাংলাদেশ ছিল ফ্লপাস টিমগুলোর একটা। এশিয়ান লেভেলে বাংলাদেশ গেলবার চ্যাম্পিয়ন হলো, এবারও সেই আলোচনাটা ছিল, এবারও কি বাংলাদেশ পারবে। বাংলাদেশ পেরেছে। এই কনসিস্টেন্সির অভাবটা এবার আর অন্তত আমাদেরকে এক্সপিরিয়েন্স করতে হয় নাই। আমাদের খেয়াল করে দেখি যে এই ম্যাচটায় সবচেয়ে ইন্টারেস্টিং পার্টটা কোথায় ছিল, এই ম্যাচের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গাটা কোথায় ছিল। সেটা ডিউরিং দ্য টাইম অফ ইন্ডিয়ান ব্যাটিং কখনো কারো একবারের জন্য মনে হয়নি দে আর ইন আ ডমিনেটিং পজিশন। কখনো মনে হয়নি যে স্টিয়ারিংটা ইন্ডিয়ানদের হাতে। 200-র নিচে একটা টার্গেট, ভারতের এরকম একটা টিম, যে টিমটাকে নিয়ে হাইলি রেট করা হচ্ছে, যেই দেশের পার্টিকুলার কিছু মিডিয়া বাংলাদেশকে অস্তিত্বহীন হিসেবে প্রমাণ করার চেষ্টা করছে, সেই মাইটি টিম একটা মুহূর্তের জন্য স্বস্তিতে ছিল না। বাংলাদেশে ইন্টারন্যাশনাল আম্পায়ার তানভীর আহমেদ, আমি ফেসবুক ফলো করছিলাম, একটু পর পর তিনি কিছু সংখ্যা পোস্ট করছিলেন, 4, কিছুক্ষণ পর 5, কিছুক্ষণ পর 6। ESPN ক্রিকইনফো কিংবা আপনাকে খেলা দেখার জন্য লাইভ স্ট্রিমিং এ যাওয়ার কোনো দরকার পড়ে নেই। তানভীর ভাইয়ের ওই পোস্টগুলো দেখে 1, 2, 3, 4, মানে যেই পোস্ট মানে হচ্ছে এতটা উইকেট পড়েছে, আমরা বুঝতে পারছিলাম আইসিসি যাদের ফেভারে, আইসিসি চেয়ারম্যান তাদের, আম্পায়ারিং যাদের ফেভারে, এভরিথিং যাদের ফেভারে, টস যাদের ফেভারে, বাংলাদেশের 200 করতে না পারার সিচুয়েশনটা যাদের ফেভারে, সেই দলটা 59 রানে পরাজিত। বাংলাদেশের তরুণ তুর্কিরা, তরুণ যুবারা, তরুণ আরো এক গ্রেড নিচের তামিম, ছোট তামিম একজন অলরেডি হয়ে গেছে, সেই তামিমরা যেভাবে খেললো, আলফাহাদরা যা দেখালো, ইমনরা যেভাবে বোলিং করলো, বড় স্বপ্ন দেখতে আসলে বাধাটা কোথায়? সেই বাধাটা যেন ভবিষ্যতে না থাকে। বাংলাদেশি ক্রিকেটাররা যুব পর্যায়ে অসাধারণ খেলে, কিন্তু যখন যুব থেকে পুরুষত্বের দিকে যায়, তখন সেই শক্তি যেন কোথায় হারিয়ে যায়। আমরা আশা করব বাংলাদেশ এগিয়ে যাবে। এই যুবারা বাংলাদেশকে, শুভমান গিল কিংবা জয়সওয়ালরা যেভাবে ইন্ডিয়াকে সার্ভিস দিচ্ছে, ডমিনেটিং ক্রিকেট খেলছে, বাংলাদেশের তামিমরাও সেভাবে খেলবে। সবাই ভালো থাকবেন। টোকাটা খারাপ ছিল না।